কে রে? কে রে? কথা বলছিস না কেন রে? প্রকাশ? তুই তো প্রকাশ না? হ্যাঁ, কে তুই? এটা ভাবিস না আমি দেখতে পাই না, সব দেখি আমি। ছাড়বো না তোকে, সবাইকে ডাকবো। কে কে কে? এই চোর, ধর, চুরি করে পালাচ্ছে। এই ধর ধর ধর, চোর চোর। তানভীর, খাবার তৈরি হয়ে গেছে, থালাগুলো দিয়ে দে। হ্যাঁ মা। মুকুল, আয় বাবা। হ্যাঁ প্রকাশ, বল কেমন আছিস? দাদা আমি ঠিক আছি, তুমি কেমন আছো? মা, আর একটু ভাত দে। না না, রাতে এত বেশি খাওয়া ভালো না, ঘুম আসে না, পেটে গুড়গুড় করে। না না না, মার কিছু হয়নি তো। হ্যাঁ, চোর তো পালিয়ে গেছে, বুঝতে পারিনি কে ছিল। মার তো আস্তে আস্তে বয়স বেড়ে যাচ্ছে, তার সঙ্গে আবার চোখে দেখতেও এখন একটু সমস্যা হয়, আর এই গ্রামে তো মার চিকিৎসাও হবে না। প্রকাশ, মাকে এখানে মুম্বাইতে নিয়ে আসি, এখানে কোনো ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাই। আমার মনে হয় না মা শহরে আসার জন্য খুব সহজে রাজি হয়ে যাবে। একটা কাজ করি, আমি সোমবারে ওখানে যাই, শনিবার বা রবিবার হলে না আসা সুবিধা হবে। তারপর আমরা তো দুজন কথা বলবো মায়ের সাথে, তারপর মাকে বোঝাবো। ঠিক আছে দাদা, তাহলে সোমবার আমিও ছুটি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, বুঝলে, ভাবছি যে মাকে এখানে মুম্বাইতে নিয়ে আসবো। কিন্তু মা মানবে? এখানে আসার কথা উঠলে তো মা আসতেই চায় না। তুমি চিন্তা করো না, এবার আমি যে কোনো প্রকারে মাকে রাজি করিয়ে এখানে নিয়ে আসবো। এবার মায়ের জেদ চলবে না। হ্যাঁ, না না, আমি শহরে যাব না, তোমাদের ওই শহর আমার ভালো লাগে না। কি চিৎকার ওখানে, চোখের সঙ্গে আমার কানও খারাপ হবে। না না, আমি এখানেই ঠিক আছি। আরে মুম্বাইতে গেলে তোমার চোখের ভালো চিকিৎসা হবে। হ্যাঁ, কি হয়েছে আমার চোখে? তুই অকারণে কথা বাড়াচ্ছিস, আমি তো সব দেখি। তুই সত্যেন্দ্র, ও প্রকাশ, আর ও উর্মিলা, আমি সব জানি। ওই চোরের জন্য তোরা ভয় পেয়ে গেছিস, কিন্তু এ কথাটা তোরা ভুলে গেছিস, ওই চোরকে আমি ঘরে ঢুকতেই দিইনি, দরজার বাইরে থেকে ভাগিয়ে দিয়েছি। ও ভয়েই পালিয়ে গেছে। আরে মা, কথাটা সেটা নয়, আমি বলছি চোখের কথা। তোমার চোখটা আগের থেকে অনেক কমজোরি হয়ে গেছে। 70 বছর বয়সে জীবনটাই কখন চলে যাবে, চোখের আর কি। আমি আমার চোখ ছাড়াও এই গ্রামকে দিব্যি দেখি। আচ্ছা, এতদিন প্রকাশের সাথে থাকলে কিছুদিন আমার কাছেও তো থাকতে পারো। আমরা দুজনেই তোমার ছেলে, কিন্তু দুজনকে তুমি আলাদা নজরে কেন দেখো বলো তো? চুপ কর চুপ কর, তোমার নাটক আমি ঠিক বুঝতে পারছি। চালাকি বন্ধ কর, আমাকে বোকা বানাস না। প্রকাশ, আমি কিন্তু বলে দিচ্ছি, আমি শহরে যাব না। আচ্ছা, তুমি যদি জেদ করতে পারো না, আমিও কিন্তু জেদ করতে পারি। আমি কিন্তু তোমারই ছেলে। হ্যাঁ, তুমি যদি না কথা শোনো না, তোমাকে বাচ্চাদের মতো কোলে তুলে নিয়ে যাব। রেণুকা মোড়ের চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল, তাই তার বড় ছেলে সত্যেন্দ্র জেদ করে তাকে নিজের সঙ্গে মুম্বাই শহরে নিয়ে আসে, যাতে তার মায়ের চোখের ভালো চিকিৎসা করাতে পারে। কিন্তু এই শহরে এসে এই বৃদ্ধার সঙ্গে যে অঘটন ঘটল, সে বিষয়ে কেউ কল্পনাও করতে পারেনি। 2000 টাকার ঘড়ি কেনা মানে টাকাটাকে নষ্ট করা বাবা। আজকাল তো ওই মোবাইলে টাইম তারিখ সব দেখা যায়। এই কে রে তুই? এই শোন, 2000 টাকা মানে কিন্তু অনেক টাকা। মা, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ মা,
ঠাম্মি আমি চললাম। সাবধানে যাস মা, হ্যাঁ? বাবা এই 2000 টাকাটাই অনেক কম, এর থেকেও দামি ঘড়ি হয়। আরে বাবা দেখ, এখন আমি, তোর মা, তুই, তানভি সবাই মিলে রোজগার করছি বলে কিছু টাকা বাঁচাতে পারছি। 2000 টাকার ঘড়ি কেনা মানে টাকাটাকে নষ্ট করে ফেলা। তোর মোটামুটি রোজগারটাই তো 3000 টাকা, আর তুই এত দামি ঘড়ি কিনবি? হ্যাঁ, আজকাল তো মোবাইলে সব দেখা যায়, টাইম তারিখ সব জানা যায়, তো ঘড়ি পরার কি দরকার? উফ ঠাম্মা, তুমি না বুঝতে পারছো না, কাজ করার সময় তো আমি প্রত্যেকবার মোবাইল দেখতে পারবো না না। আর আজকের যুগে চলতে হলে না এই হাতে ঘড়ি থাকাটা দরকারি। মা তুমি চুপ করো, তোর ঘড়ি চাই না? হ্যাঁ। মনীষা শোনো, আলমারিতে আমার যে ঘড়িটা আছে না, ওকে দিয়ে দাও তুমি। এমনিতেই তো আলমারিতে পড়ে আছে, আমি আর পড়ি না ওটা। দেখছি আমি। খুব দামি ঘড়ি কিন্তু, একসময় আমি 4000 টাকায় কিনেছিলাম। দেখো বাবা, তুমি নিজে লেকচার দিয়েছিলে আমাকে সঞ্চয় করতে, আর তুমি নিজে 4000 টাকার ঘড়ি কিনেছিলে। আরে তখন ডিসকাউন্ট চলছিল 70%, ওই 1200 টাকা পড়েছিল। আসল দাম ছিল 4000 টাকা। কোথায় রেখেছো? আমি কোথাও দেখতে পাচ্ছি না। কি বলছো তুমি? আরে এখানেই তো ছিল। সব জায়গায় দেখলাম, কোথাও পেলাম না ঘড়িটা। ধরো তো। কি হলো, পাওনি? কোথায় তুমি রাখো বলো তো? একদম নতুন ঘড়ি ছিল, আমি একবারও পরিনি ওটা, আমি এখানেই রেখেছিলাম। কোথায় যাবে? আরে আমি কি জানি, আমি তো অনেকদিন ধরে ওটা দেখিও নি। কোথায় যেতে পারে? বাবা তুমি আমাকে এরকম ভাবে দেখছো কেন? আমি তো ঘড়িটার ব্যাপারে আজই জানতে পারলাম। এইভাবে কি করে হারাতে পারে? কত দামি ঘড়ি ছিল। ঘড়িটা চুরি হয়ে যায়নি তো? হতে পারে। তুমি আর মুকুল কাজে বেরিয়ে যাও, তানভি কলেজ, আমিও কাজে চলে যাই। দুপুরে মা একা থাকে বাড়িতে, হতে পারে তো চুরি হয়ে গেছে। আর ঠাকুমা তো ঠিক মতো চোখেও দেখতে পায় না, কেউ যদি এসেও থাকে ঠাকুমা হয়তো তাকে দেখতেও পায়। ঠিক আছে, যেতে দাও, যেতে দাও, ছেড়ে দাও এই কথাটা। তার উপর মা দরজা খোলা রাখে, হতে পারে যে আরে আমি চোর। বললাম তো, তুমি চুপ করো, ছেড়ে দাও এই ব্যাপারটা। মাইটা যদি শোনে তাহলে মায়ের খারাপ লাগবে, তাহলে আবার গায়ে ফিরে যাবার কথা বলবে। এদিক ওদিক কোথাও রাখা আছে হয়তো, ভালো করে খুঁজলে হয়তো পেয়েও যেতে পারি। হ্যাঁ চলো, আমি কাজে যাচ্ছি। হ্যাঁ, বাবার ঘড়ির চক্করে পড়ে তো আমার ঘড়িটাই আটকে গেল। মা আমি আসি গো। হ্যাঁ, আর শোন, সাবধানে চালাস তোর এই গাড়িটাকে। হ্যাঁ তানভি, মা বাড়িতে তালা লাগানো এটা রয়েছে। কি করে হতে পারে? তো ঠাকুমা আছে তো বাড়িতে, উনি তো দরজাই বন্ধ করেন না, তালা কি করে লাগাবেন? আমি ঘরের বাইরেই দাঁড়িয়ে আছি মা, মনে হয় ঠাম্মি কোথাও বাইরে গেছে, টিভি বন্ধ করতে ভুলে গেছে, বাইরে থেকেও আওয়াজ শোনা যাচ্ছে। কোথায় যেতে পারে? 10 মিনিট দাঁড়া, আমি আসছি এক্ষুনি। ততক্ষণ তুই আশেপাশে দেখ, তোর ঠাকুমা হয়তো ওইখানেই কোথাও আছে। লক্ষ্মী কাকিমা, কি হয়েছে মা? লক্ষ্মী কাকিমা ঠাম্মি আছে ভেতরে? না তো, কেন, কি হয়েছে? বাড়িতেও নেই, বাইরে তালা লাগানো রয়েছে আর ভেতরে টিভি তোর চলছে। ঠাকুমা তো কখনো কোথাও যায় না। জানি না কোথায় আছে, আমি নীলু কাকিমাকে জিজ্ঞেস করে আসি। ঠিক আছে। কি হয়েছে? মা ঠাম্মিকে কোথাও পেলাম না। মা তো কখনো দরজায় তালা লাগাই না, 3 মাস ধরে তো এরকম কখনো হয়নি। আমি তো কিছু বুঝতেই পারছি না। মা, ঠাম্মি, और किस तरह से आप लोगों से भी मुलाकात हो गई? आप लोगों ने पहचाना ना मुझे? মা কোনো জিনিস ধরার দরকার নেই, পুলিশকে ফোন করো মা। তানভি, মা, মা, মা।
মনে হচ্ছে মেঝেটা মোছা হয়েছে। স্যার, আর হয়তো এই শার্টটা দিয়ে মোছা হয়েছে। বাড়ির সবাইকে জিজ্ঞেস করে শার্টটা কার। স্যার, এটা এটা তো আমার শার্ট। ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। মেয়েটা যখন বাড়ি ফিরেছিল দরজাতে তখন তালা দেওয়া ছিল। টিভিও চলছিল, বাইরে থেকে আওয়াজ শোনা যাচ্ছিল। মা বাইরে বেরোতো না, খুব বেশি হলে ঘরের বাইরে বসতো কিংবা কাঠে শুয়ে পড়তো। 3 মাস ধরে উনি আছেন আমাদের সঙ্গে। উনি আসার পর আমরা তালা লাগাইনি কখনো। স্যার, দরজায় কোথাও কোনো ড্যামেজ নেই। মনে হচ্ছে খুনি ঘরে জোর করে ঢোকার চেষ্টা করেনি। আপনার মা যখন বাড়িতে একলা থাকতেন দরজা কি খোলা রাখতেন? মা দরজা বন্ধ করে থাকতে পারতেন না সাহেব। সাহেব, আমি এদের পাশের বাড়িতেই থাকি। রেণুকাদি যখন ঘরের মধ্যে একা থাকতো না সাহেব, ও বাইরেই বসে থাকতো। ওর এটা অভ্যেস বাইরে বসে থাকার। আর কেউ যদি ওর পাশ দিয়ে যেত না, তার সাথে জোর করে কথা বলতো। আজকে কি আপনি রেণুকা দেবীকে দেখেছিলেন? না সাহেব, আমি সকাল থেকে কাজেই ব্যস্ত ছিলাম। আপনি বাইরে থেকে এখানে কাউকে আসতে বা এখান থেকে কাউকে বাইরে যেতে দেখেছিলেন? না সাহেব, আমি কাজ নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে আমি খেয়ালই করিনি। আপনাদের মধ্যে কেউ কোনো চেঁচামেচির আওয়াজ শুনেছিলেন? না স্যার। তোমার কাছে বাড়ির চাবি ছিল না? না, তখন থেকে ঠাম্মি আমাদের সাথে থাকে, আমি চাবি নিয়ে যাই না। কটা চাবি ছিল মোট? 2টো, একটা মায়ের কাছে থাকে আর একটা ঘরের তালার সাথে থাকে। মানে যে তালা লাগিয়েছে সে চাবি সাথে করে নিয়ে গেছে। তিন মাস আগে গ্রাম থেকে শহরে আসা 70 বছরের রেণুকা মোড়েকে কেউ নির্মমভাবে হত্যা করেছিল। এই মার্ডার কেস মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের কাছে একটা চ্যালেঞ্জে পরিণত হয়েছিল। এই কেসের সঙ্গে অনেকগুলো প্রশ্ন জড়িয়েছিল, কিন্তু উত্তর ছিল অনেক কম। সবচেয়ে বড় সমস্যা এলো এই হত্যার কারণ অনুসন্ধান করতে গিয়ে। বৃদ্ধা রেণুকা মোড়ের চোখের দৃষ্টির মতোই এই কেসের পিছনের উদ্দেশ্যও ঝাপসা মনে হচ্ছিল। প্রথমে ভিকটিমের শ্বাসরোধ করা হয়েছে, তারপর কোনো ধারালো অস্ত্র দিয়ে গলাটা কাটা হয়েছে। আমরা ওখানে কোনো মার্ডার ওয়েপন পাইনি। খুনি হয়তো সাথে করে নিয়ে গেছে ওটা। আচ্ছা, মৃত্যুর টাইমিংটা কি? বডি পাওয়ার 3-4 ঘন্টা আগে হবে। 3 থেকে 4 ঘন্টা আগে। আমরা ওখানে পৌঁছায় 3:25, মানে 11টা থেকে 12:30টার মধ্যে। হ্যাঁ স্যার, স্বামী স্ত্রী দুজনেরই বক্তব্য এখান থেকে কিছু চুরি যায়নি, শুধু ওই তালার চাবিটা ছাড়া। রাইট স্যার। পরিবারটা তো মনে হয় না বড় লোক। আমার তো মনে হয় না খুনি চুরি করার উদ্দেশ্যে বাড়িতে ঢুকেছিল। হতে পারে স্যার, কিন্তু খুনি আলমারি নিশ্চয়ই খুলেছিল, কাপড় জামাও এদিক ওদিক করেছিল, কিন্তু ও কিছু চুরি করেনি। হয়তো ও কোনো বিশেষ জিনিস খুঁজছিল। মা শহরে যেতে চাইছিলেন না, শুধু আমাদের জেদের জন্য গিয়েছিলেন। স্যার, দুজনের ব্লাড গ্রুপই ম্যাচ করছে। শার্টের মধ্যে যে রক্ত লেগে আছে সেটা রেণুকা দেবীরই। মানে খুনি এই শার্টটা দিয়েই মাটিতে রক্ত পরিষ্কার করেছিল। পরিষ্কার বোঝা যাচ্ছে খুনি টিভির সাউন্ড জোরে করেছিল যাতে ভিকটিমের চেঁচামেচির আওয়াজ কেউ শুনতে না পারে। স্যার, সত্যেন্দ্রবাবুর বক্তব্য মায়ের দৃষ্টি দুর্বল, উনি দিনের বেলা ভালো করে দেখতে পেতেন না। হয়তো খুনি ওই ব্যাপারটা জানতো। ও ভেবেছিল সহজেই বাড়ির ভেতরে ঢুকতে পারবে আর নিজের কাজ করে বেরিয়ে যেতে পারবে। রেণুকা দেবী হয়তো ওকে বাধা দিতে গেছিল, ওদের মধ্যে হাতাহাতি হয়, আর এই হাতাহাতিতে রেণুকা দেবীর মৃত্যু হয়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার এটা স্যার, খুনি দরজার বাইরে তালা লাগিয়ে পালিয়ে যায় আর মেঝেও পরিষ্কার করে যায়। আর যখন খুনটা হয়েছিল তখন পরিবারের সব লোকেরা বাইরে ছিল। সবার আগে তন্বী বাড়িতে ফেরে। ও দরজায় তালা বন্ধ দেখে। ও তার মাকে বলে, শোনো, কাল তন্বীকে এখানে ডাকো, এই খুনের তদন্ত আবার শুরু করি। হয়তো কোনো ক্লু ছেড়ে গেছে। বাবা, কিছু তো খেয়ে নাও।
ক্রাইম ব্রাঞ্চ থেকে ফোন এসেছিল, কালকে ডেকেছে। স্যার, আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। তুমি কলেজ থেকে বাড়িতে ফেরো, বাড়িতে খাবার খেয়ে তারপর কাজে চলে যাও। হ্যাঁ। গত 3 মাস ধরে, আমি বলতে চাইছি যবে থেকে তোমার ঠাকুমা তোমাদের সাথে থাকছেন তবে থেকে কলেজ থেকে ফিরে তুমি সবসময় ওনাকে বাড়িতেই দেখেছো? হ্যাঁ স্যার। তার আগে? তার আগে চাবি আমার কাছেই থাকতো। ঠাম্মি আসার পরে কখনো চাবি নিয়ে যাওয়ার দরকারই পড়েনি। এই জন্য আমি চাবি ঘরেই রেখে যেতাম। মানে যে চাবিটা দিয়ে তালাটা লাগানো হয় সেই চাবিটা তোমার? হ্যাঁ। 8 বছর ধরে আমি এই পাড়াতেই আছি। তখন থেকেই মনীষা ওর পরিবারকে চিনি। কিন্তু রেণুকা দেবী এখানে এসেছিলেন সবে 3 মাস হয়েছে, তাই না? রেণুকা দিদি 3 মাসের মধ্যেই বহুদিনের সম্পর্ক তৈরি করেছিলেন। এই পাড়ায় এমন কেউ নেই যে ওনাকে চেনে না। সবার সাথে কথা বলা, কে কেমন আছে জিজ্ঞাসা করা, এটা ধরে নিন ওনার একটা অভ্যেস। উনি লোকেদের সঙ্গে যেচে কথা বলতেন। আমাদের সবার খুব ভালো লাগতো ওনার সঙ্গে কথা বলে। আচ্ছা, এই সত্যেন্দ্রবাবুর বড় ছেলে মুকুল কোথায় কাজ করে বলতে পারেন? হ্যাঁ, ও এখানে সান্তা ক্রুজের কোনো গ্যারেজের মেকানিক। এখানে তালা সবসময় এখানেই থাকে আর চাবিটা তার ভেতরে, কিন্তু গত 3 মাস ধরে তালা লাগানোর প্রয়োজনই হয়নি। আচ্ছা, আপনি আপনার মায়ের চোখের চিকিৎসা কোন হাসপাতালে করাচ্ছিলেন? আমি ওই স্টেশনের পাশে যে সরকারি হাসপাতাল আছে সেখানে। চোখটা সামনে আনুন। হ্যাঁ। আরো সামনে আনুন। আরো সামনে আনলে তো মেশিন চোখে ঢুকে যাবে। এমনিতেই আমি কম দেখি। কিছু হবে না মাসিমা, আপনি এগিয়ে আনুন। দুটো চোখের কর্নিয়া খুব ড্যামেজ হয়ে গেছে। এই ধরনের কেসে বেশি কিছু করা যায় না। ওনার খেয়াল রাখবেন আপনারা, কারণ সময়ের সাথে দৃষ্টি আরো দুর্বল হয়ে যায়। কিছু তো চিকিৎসা থাকবে। মাকে গ্রাম থেকে সেই কথা বুঝিয়েই এখানে এনেছি। একটাই রাস্তা আছে, ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। কিন্তু এই বয়সে অপারেশন সাকসেসফুল হওয়া খুবই কঠিন। মা গ্রামেই থাকতে চেয়েছিল। শহরে আসা মা পছন্দ করত না, কিন্তু আমি জেদ ধরেছিলাম। মাকে প্রায় জোর করে এখানে এনেছিলাম। এত বছর ধরে উনি কি আপনার সঙ্গেই ছিলেন? আগে হ্যাঁ স্যার। সুনিতা, এই মেয়েটার ব্যাপারে খোঁজ নাও। খুনের পরে সবার আগে বাড়িতে ওই পৌঁছায়, ওই দেখে বাড়িতে তালা বন্ধ। ওর প্রত্যেকটা মুভমেন্টে নজর রাখো। স্যার, এই মুকুল স্টেশনের কাছে কাবরার গ্যারেজে কাজ করে। 12 পর্যন্ত পড়েছে, খুব সৎভাবে কাজ করে স্যার। সন্দেহ করার মতো কিছু? স্যার, ছেলেটার একটু শকটক আছে, কিন্তু সন্দেহ করার মতো কোনো ব্যাপার নেই। এরকম ব্যাপারগুলো সামনে থেকে কিন্তু বোঝা যায় না, খুঁজে বার করতে হয়। যখন খুনি ভেতরে ঢোকে দরজাটা খোলা ছিল, আর যাওয়ার সময় বাইরে তালা লাগিয়ে দেয়। পুরো চান্সেস আছে যে এর মধ্যে বাড়ির কেউ জড়িত আছে। দাদা, পুলিশ থানায় ডেকে পাঠিয়েছে, কথা বলবে বলছিল। উর্মিলা, একটা ঘরে কাজ বাকি আছে। 2 বার ম্যাডাম ফোন করেছে। আমি একটু শেষ করে আসি, তুই একটু সব দেখে রাখিস। ঠিক আছে বৌদি, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ স্যার, আমরা 2 ভাই মিলে ঠিক করেছিলাম মাকে শহরে নিয়ে আসার কথা। কিন্তু আপনার মা এতে খুশি ছিলেন না। মার শহরের পরিবেশ পছন্দ ছিল না। উনি সারা জীবন তো গ্রামেই কাটিয়েছেন, আর জীবন শেষ হলো শহরে এসে। আপনার বৌদি মনীষা আর আপনাদের প্রতিবেশীরা আমাদের বললেন যে আপনার মা সবসময় দরজা খোলাই রাখতেন। হয়তো খুনি এই সুযোগটাই নিয়েছে। बचपन में जस्सी कैसी थी और मेले वाले दिन
আমি এটা জানতে চাইছি যে সত্যেন্দ্রর কি অপছন্দ ছিল আপনার মায়ের এখানে আসাটা? পছন্দ ছিল না মানে? মানে এটাই যে সত্যেন্দ্রর আপনার মায়ের সাথে কোনো মতভেদ ছিল, আপনার সাথে কোনো ঝামেলা ছিল, কোনো ঝগড়া ছিল গ্রামের জমি নিয়ে বা গ্রামের বাড়িটা নিয়ে? না না স্যার, আমার দাদা মোটেও এরকম নয়। মাকে তো দাদা খুব ভালোবাসে। 20 বছর ধরে দাদা শহরে রয়েছে, আমার থেকে বেশি রোজগার করে। প্রতি 3 মাস অন্তর কোনো কারণ ছাড়াই মাকে টাকা পাঠাতো, যাতে গ্রামে মার চিকিৎসা খুব ভালো করে করাতে পারি। স্যার, আমরা দুজনেই মাকে খুব ভালোবাসতাম, আর সেই জন্য দাদা নিজে বলেছিল যে মাকে শহরে নিয়ে আসবে আর এখানে এনে চিকিৎসা করাবে। হ্যাঁ সুনিতা, বলো। তানভীর সমস্ত ডিটেলস বের করেছি স্যার, ওর বন্ধুদের সাথেও কথা বলেছি, কিন্তু সন্দেহ করার মতো কিছু পাইনি স্যার। পড়াশোনায় খুব ভালো তানভী, আর পার্ট টাইম জবও করে, যাতে ফ্যামিলিকে একটু হেল্প করতে পারে। খুব সিনসিয়ার স্যার, আর বয়ফ্রেন্ড টারফ্রেন্ডের কোনো চক্করও নেই। ঠিক আছে স্যার, সত্যেন্দ্রবাবুর ছেলে মুকুলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলাম। গ্যারেজের মেকানিক, একটু আলাদাভাবে থাকতে পছন্দ করে, কিন্তু বাজে অভ্যেস নেই। ওর মালিকও আমাকে বললো খুব ভালোভাবে কাজ করে ও। সত্যেন্দ্র, মুকুল, তানভি আর মনীষা সবার ব্যাপারেই ভালো খবর পেলাম, কিন্তু আমরা শুধু সত্যিটা শুনব। সত্যিই কি ফ্যামিলির মধ্যে রেণুকা দেবীকে নিয়ে কারো কোনো প্রবলেম ছিল না? স্যার, আমার মনে হয় এই কেসে যেটা সবচেয়ে বড় মিসিং সেটা হলো কারণ। কারণ? ওই দিন খুনি অন্য কোনো কারণে বাড়িতে ঢুকেছিল, রেণুকা দেবীর কাছে হয়তো কিছু চাইতো, বা হয়তো বাড়ি থেকে। সেটা কি? স্যার, কারোর ফোন রেকর্ড থেকে কিছু সন্দেহ করার মতো পেলাম না। ওনার ফোন রেকর্ডস ওনার বয়ানের সাথে এক্স্যাক্ট ম্যাচ করে? হ্যাঁ স্যার, তানভীর বক্তব্য হলো 2:15 নাগাদ ও বাড়িতে পৌঁছেছিল। বাড়িতে পৌঁছে দেখলো দরজায় তালা লাগানো। ও তখন ওর মাকে ফোন করলো, এটা ওর ফোন রেকর্ড থেকে ভালো করে জানা যায়। আর তানভীর ফোন করার 15 মিনিটের মধ্যেই ওর মা বাড়ি পৌঁছে যায়। মা তো কখনো দরজায় তালা লাগাই না, 3 মাস ধরে তো এরকম কখনো হয়নি। ওর মা কোথায় গেছিল? উনি সান্টা ক্রুজে দীপিকা সোনি নামে কারোর একজনের বাড়িতে কাজ করছিলেন। উনি ওনার মাকে ফোন করে 2:15 সময়, আর তার ঠিক 10 মিনিট আগে, মানে 2:05 ওনার এই নাম্বারটার সাথে কথা হয়। এই নাম্বারটা কার? জুয়েলারি শপের মালিকের নাম্বার স্যার, যেখানে তানভি কাজ করে। এই নাম্বারের ডিটেলস বার করিয়েছি আমি। স্যার, রঘুরাম যাদব নামের ওনারের। আমি ওনার সাথে কথাও বলেছি। উনি বললেন যে তানভি ওনাকে ফোন করেছিলেন এটা বলতে যে তানভীর আসতে হয়তো একটু দেরি হবে, কারণ ওর বাড়িতে তালা লাগানো। আমরা ভুল ট্র্যাকে যাচ্ছি না তো? হতে পারে এই কেসের সাথে তানভীর কোনো সম্পর্ক নেই, এটা শাশুড়ি বউয়ের মধ্যে ঝামেলা। মনীষা তার স্বামী এবং বাচ্চার বেরোনোর পর সবশেষে বাড়ি থেকে বেরোয়। হতেই পারে এর মধ্যে শাশুড়ি বউয়ের ঝামেলা হয়েছিল। আর তাছাড়াও মাত্র 3 মাস ধরে এরা দুজনে একসঙ্গে থাকছিল। সত্যেন্দ্র না হোক, কিন্তু হয়তো মনীষার ও শাশুড়ির সংসারে আসাটা এভাবে পছন্দ হয়নি। কিন্তু মা মানবে? এখানে আসার কথা উঠলে তো মা আসতেই চায় না। হতে পারে মনীষা তার শাশুড়িকে খুন করেছে, আর এই কাজে নিজের মেয়ে তানভি সাহায্য নিয়েছে। কিন্তু স্যার, তানভিকে ফোন করার 15 মিনিটের মধ্যেই মনীষা বাড়ি ফিরে এসেছিল। আর যখন তানভি ফোন করেছিল তখন মনীষা সান্টা ক্রুজেই কোথাও একটা কাজ করছিল। আর এই কথাটা আমি ভেরিফাইও করেছি দীপিকা সোনিকে দিয়ে, যার বাড়িতে ওই মুহূর্তে মনীষা কাজ করছিল। সবার উপরেই তো সন্দেহ হচ্ছে, কিন্তু শিওর হওয়া যাচ্ছে না। স্যার, হতে পারে এই মার্ডারটা বাড়িতে হয়েছে, কিন্তু এটাও তো হতে পারে এই মার্ডারের পেছনে বাড়ির কোনো সদস্যের হাত নেই। তবে কার হাত হতে পারে? একটা ক্লু দরকার। কি এমন কারণ থাকতে পারে যার জন্য 70 বছরের একজন বৃদ্ধা কিভাবে মারা হলো? রেণুকা মোড়ের শেষকৃত্য সম্পন্ন করা হলো, কিন্তু তার মৃত্যুর কারণ এখনো রহস্যই রয়ে গেছে। কেনই বা তাকে হত্যা করা হয়েছিল? কে করেছিল এই জঘন্য অপরাধ? সত্যেন্দ্র লাগাতার ক্রাইম ব্রাঞ্চে যাতায়াত করতে থাকে, এই আশা নিয়ে যে হয়তো পুলিশ কোনো সূত্র খুঁজে পাবে, অথবা তার মায়ের হত্যাকারীর কোনো খোঁজ পাওয়া যাবে। সত্যেন্দ্র তার মায়ের ইচ্ছের বিরুদ্ধে তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল, আর তারপরই এই সব ঘটল। এই ভাবনা তাকে মনের ভিতরে তাড়িয়ে নিয়ে বেড়াতো, একটা বোঝার ভার অনুভব করত সে। তার কাছে এটা জানা অত্যন্ত জরুরি ছিল যে তার মায়ের এমন নৃশংস মৃত্যু কেন ঘটল, তার সাথে আদতে কি ঘটেছিল।
আমরা এটা খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম যে এই কেসটা আপনার গ্রামের সাথে কোনোভাবে জড়িত নয় তো? স্যার আপনি এরকম কেন ভাবছেন? আপনার ভাই প্রকাশ আমাদের বলেছেন যে আপনি যখন আপনার মাকে এখানে নিয়ে আসেন তার কয়েকদিন আগেই আপনার গ্রামের বাড়িতে চোর ঢুকে পড়েছিল। কে কে রে? চোর? হ্যাঁ চোর, ধর ধর ধর, চোর চোর পালাচ্ছে, চোর। হ্যাঁ স্যার, এই ঘটনার কথা প্রকাশ আমাকে ফোন করে জানিয়েছিল। গত সপ্তাহে মাকে এখানে আমি নিয়ে এসেছি। এই কেসে একটা ব্যাপার আমার আশ্চর্য লাগছে, খুনি বাড়ির বাইরের দরজায় তালা বন্ধ করে, তালা টিভির পাশে রাখা ছিল। হতে পারে কেউ চুরির উদ্দেশ্যে ভেতরে ঢুকেছিল। আর ঠিক যেমনটা আপনার গ্রামের বাড়িতে ঘটেছিল, আপনার মা চোর তাড়ানোর জন্য চিৎকার জোরে, আর চোর নিজেকে বাঁচানোর জন্য আপনার মাকে খুন করে। চোর? স্যার আমার বাড়িতে আর কি পাবে ওরা? সেটা চিন্তা করেই আমরা এই পয়েন্টের উপর বেশি জোর দিইনি, কিন্তু এখন আমরা সমস্ত সম্ভাবনার উপরেই কিন্তু গুরুত্ব দেব। আপনি শিওর তো যে আপনার বাড়ি থেকে কিছু খোয়া যায়নি? বাড়ির সমস্ত জিনিস ভালো করে চেক করেছেন? সব জিনিস তো একই আছে, যেমনটা ছিল। আমার বাড়ি থেকে আর কেউ কি পেতে পারে বলুন? হ্যাঁ স্যার, কিছুদিন আগে আমার ঘড়িটা হারিয়ে গেছিল। কোথায় যেতে পারে ওটা? কত দামি ঘড়ি ছিল, 4000 টাকার ঘড়ি ছিল স্যার। এক মিনিট, ঘড়ি কবে হারিয়েছিল? জানি না স্যার, মা এখানে আসার প্রায় 1 সপ্তাহ পর এটা হয়েছিল। শেষবার ঘড়িটা আপনি কবে দেখেন? ওই মাকে যখন গ্রামে আনতে গেছিলাম, ভেবেছিলাম পড়ে যাব, কিন্তু তখন মনে হলো যে আমার রাস্তায় কোথাও যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে, সেই জন্যে আমি আর পড়িনি। ব্যাস, শেষবার ওই তখনই দেখেছিলাম আমি। তার মানে ঘড়িটা আপনার মায়ের এখানে আসার পর হারিয়ে যায়? হয়তো। হতে পারে ঘড়িটা কেউ আপনার বাড়ি থেকে চুরি করেছে। দেখুন, আপনার মা ঘরের বাইরেই বসে থাকতেন, মাঝে মাঝে বাইরে ঘুমিয়েও পড়তেন, দরজা তখন খোলা থাকতো, উনি চোখেও একটু কম দেখতেন, তাই হতেই পারে কেউ সুযোগের সদ্ব্যবহার করে আপনার বাড়ি থেকে আপনার ঘড়িটা চুরি করেছে। হতে একটু চিন্তা করে বলুন, গত 3 মাসে আপনার বাড়িতে কে এসেছিল, বিশেষ করে আপনার মা ছাড়া যখন বাড়িতে কেউ থাকতেন না? বাবা, এই টিভিটাকে ঠিক করে দে। কবে থেকে বন্ধ হয়ে আছে? দুপুরবেলা পাড়াতেও কোনো লোক দেখা যায় না, তোরা সবাই কাজে চলে যাস, আমার সময় কাটে না। ঠিক আছে, কালকে মেকানিককে আমি ডেকে দেবো। ভুলবি না, তা না হলে প্রকাশকে ডেকে গ্রামে চলে যাব। আমায় মাফ করো মা, আমি মোটেই ভুলবো না। বারবার গায়ে ফিরে যাবার ভয় দেখিও না। আসি মা। সেদিনই টিভি মেকানিকের সাথে কথা বলেছি, পরের দিনও বাড়িতে এসেছিল। মাসিমা, সত্যেন্দ্র মোড়ের বাড়ি কি এইটাই? ওই টিভি রিপেয়ার করাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, কিছু করো এটার। না কিছু বলে, না ঠিক করে চলে। কে এসেছে মা? আরে ও, তুমি এসেছো? হ্যাঁ। এই দেখো তো টিভিটার কি হয়েছে, ঠিক করেই তারপর যাবে। তোমার যা টাকা হবে সেটা আমি এসে দিয়ে দেবো। ঠিক আছে মা, ওটাকে রিপেয়ার করিয়ে নিও। এখন আমি আসি। বাবা, কত সময় লাগবে? মাসিমা, আগে দেখতে তো দিন কি সমস্যা হচ্ছে, আগে দেখি তো ভালো করে। মা, আমি আসছি। হ্যাঁ, তুই ঠিক করছিস তো বাবা? করছি মাসিমা। কি জানিস তো, আমি ঠিক করে দেখতেই পাই না, কিন্তু সব শুনতে পাই। ওই টিভির আওয়াজ একদম ঠিক করে দিস। রাতে যখন বাড়ি ফিরেছিলাম দেখলাম যে টিভিটা একদম ঠিকঠাক চলছিল। তারপরের দিন গিয়ে ওর দোকানে আমি ওকে টাকা দিয়ে এসেছিলাম। স্যার, আমার মনে পড়ছে এই ছেলেটাই একমাত্র মা আসার পর আমাদের বাড়িতে এসেছিল। এটা ইরফান শেখের দোকান? হ্যাঁ স্যার, এটাই। কখন খোলে? জানি না স্যার, ইরফান তো ঈদের চাঁদ, ও নিজেই জানে না কখন দোকান খুলবে। গাঁজা খেয়ে পড়ে আছে কোথাও, 1 নম্বরের গাঁজা খুঁজ স্যার। ইরফান শেখ থাকে কোথায়? এই বস্তিতেই থাকে স্যার, এই সামনের গলি দিয়ে যান।
ইরফান শেখ এখানেই থাকে? হ্যাঁ সাহেব। এখন কোথায় আছে? জানি না সাহেব, কিছু তো বলেই যায় না। আচ্ছা, বলতে পারবে যে এখন ওকে কোথায় পাবো? আগে না সাহেব, সকাল সকাল বেরিয়ে যায় আর অনেক রাত করে ফিরে। নিজের মর্জিতেই চলে সব সময়। 1 নম্বরের গাঁজা খোরসা। গাঁজা খাওয়াটা শ্বাস নেওয়ার মতোই প্রয়োজনীয়, আর এইসব শখ পূরণ করার জন্য চারিদিকে চুরি করে বেড়ায়, এমনকি নিজের বস্তির লোকেদের পর্যন্ত ছাড়েনি। সবাই বলে স্যার, ইরফানকে বাড়িতে টিভি সারানোর জন্য ডাকা মানে খাল কেটে কুমির আনা। কিছু বলতে পারবি এখন ওকে কোথায় পাবো? হ্যাঁ স্যার। বস গাড়িতে। আরে এটা কি কি করলেন স্যার? কি কি সমস্যা? এত কষ্ট করে মালটা জোগাড় করেছিলাম, আর আমি নিজের জন্য করি, ধান্দা ধরি না করি আমি। তোর ধান্দা তো টিভি রিপেয়ারিং এর, কিন্তু তুই আজকাল তো দোকানই খুলিস না। আমার দোকান আমার মর্জি, যখন খুশি বন্ধ রাখবো। আপনার কি প্রবলেম স্যার? থানায় চল আমাদের সাথে, তারপর তোকে বলছি যে প্রবলেম কি হয় আর ব্যথা কাকে বলে। আরে এরকম ধরে কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? ইরফান শেখ একজন টিভি মেকানিক, যে একবার টিভি রিপেয়ার করার জন্য সত্যেন্দ্রর বাড়িতে এসেছিল, সে এখন এই কেসের মুখ্য সন্দেহভাজন ছিল। ক্রাইম ব্রাঞ্চের কাছে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, শুধু সন্দেহ ছিল। সন্দেহের তীর কি এবার সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবে? আমাকে কেন ভিতরে করলেন স্যার? আমি কি করেছি? গত 1 মাস ধরে তোর ফোনটা বন্ধ। আরে আমার বউ কি কোনো কমপ্লেন করেছে নাকি স্যার? হ্যাঁ, আমার ফোন বন্ধ, তাতে কার কি প্রবলেম হয়েছে? আরে প্রিপেড স্যার, ব্যালেন্স শেষ, তাই কথাও শেষ। একটু রিচার্জ করলাম। একটা কথা এবার কানে ঢোকা, এই তোর ফোন রেকর্ডস। জানুয়ারি 3 তারিখ তোর ফোন অন হয়, লোকেশন ছিল সত্যেন্দ্র মোড়ের বাড়ির আশেপাশে, যেখানে কয়েকদিন আগে তুই টিভি রিপেয়ার করতে গেছিলি, আর 3 তারিখ আবার গেছিলি। ঠিক বলছি কিরে? তোর যেমন গাঁজার নেশা আছে, আমার তেমনি সত্যি শোনার নেশা আছে। যদি তুই একটা মিথ্যে কথা বলিস, তাহলে গাঁজার দম তো দূর, তোর শ্বাস বন্ধ করে দেব। বল, তুই তো মেরেছিলি ওই বয়স্ক ভদ্রমহিলাকে। এবার তুই মুখ খুলবি নাকি আমি তোকে খুলতে শুরু করব? শেষবার জিজ্ঞেস করছি, তুই মেরেছিস না ওনাকে? বল। স্যার, আমি মেরেছি, আমি মেরেছি ওনাকে। কেন মেরেছিস? কেন মেরেছিস? খারাপ অবস্থা হয়ে গেছিল স্যার, গাঁজা দরকার ছিল একটু স্যার আমার, কিন্তু মাল কেনার জন্য আমার কাছে টাকা ছিল না স্যার। আমি ভেবেছিলাম বুড়িটার কাছে কিছু না কিছু পেয়ে যাব, প্রথমবার গিয়ে না স্যার পেয়েছিলাম। আরে মাস, ঘড়িটা বেচার পর কয়েকদিনের বন্দোবস্ত হয়ে গেছিল স্যার, কিন্তু কয়েকদিন পর আবার অবস্থা খারাপ হয়ে যায়। আমার খুব কষ্ট হচ্ছিল স্যার, গাঁজা দরকার ছিল আমার, কিন্তু মালটা কেনার জন্য টাকা ছিল না স্যার আমার কাছে। আমার হঠাৎ মনে পড়ল, বুড়িটা বলেছিল যে ও চোখে ঠিক করে দেখতে পায় না। আমি ভেবেছিলাম আগের বারের মতোই খুব সহজে হাতটা মেরে নিতে পারবো। ওই সময় আমি গাঁজা ছাড়া আর কিছুই ভাবতে পারছিলাম না স্যার।
আলমারি তছনছ করে খুঁজলাম, কিন্তু কিচ্ছু পাইনি। মাথাটা গরম হয়ে যাচ্ছিল আমার। কে রে? বল, কে তুই? কে তুই? আমি জানতাম বুড়িটা ঠিক করে দেখতে পায় না। আমি ভাবলাম পালিয়ে যাই, তুই কে? এই, আরে তুই কিন্তু বুড়িটা কে? চিৎকার করতে শুরু করলো। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। তুই ইরফান? আমার এটা মাথাতেই আসেনি যে কাছে গেলেও আমাকে চিনে নিতে পারে। আমি আরো ভয় পেয়ে গেলাম স্যার। তুই আবার চুরি করতে এসছিস? আমার খুব ভয় লাগছিল স্যার, মাথাটা খারাপ হয়ে গেছিল, ভেবেছিলাম মরে গেছে। আর আমি কোনো রিস্ক নিতে চাইছিলাম না, সেজন্যই আমি আমার যন্ত্রটা বার করি। সব উল্টো হয়ে গেল স্যার। টাকাও পেলাম না, আর উল্টো দিকে লোচাটাও হয়ে গেল। সেই জন্য আমি আমার মোবাইলটাও বন্ধ করে দিই আর দোকানে যাওয়াও ছেড়ে দিই। ওটা কোথায় বেচেছিস? ওটা একটা দোকানে বিক্রি করে দিয়েছি, 900 টাকা পেয়েছিল। একে ওই দোকানে নিয়ে যাও যেখানে ও ঘড়িটা বেচেছে। একটা প্রমাণ আমাদের হাতে থাকবে। তারপর দোকান থেকে ফিরে আসার পর ওর শরীরের পার্টস খুলে মেরামত করা হবে। স্যার, স্যার, জানি না প্রকাশ, আমার বারবার মনে হচ্ছে যে যদি আমি মাকে এখানে আনার জেদ না করতাম তাহলে হয়তো এমনটা হতো না। দাদা, তুমি নিজেকে দোষ দিও না। তুমি তো জানতে না যে এরকম কিছু একটা ঘটবে। আর কে ভেবেছিল যে এরকম কিছু ঘটতে চলেছে? দেখো না, আমাদের বাড়িতেও যখন চোর এসেছিল তখনও তো এরকম কিছু ঘটতে পারতো না। দাদা, দাদা দেখো, নিজেকে সামলাও। তুমি সবসময় নিজের দায়িত্ব পালন করেছো, আর মার জন্য যা কিছু করা সম্ভব তুমি সব কিছু করেছো দাদা। ইরফান শেখের বিরুদ্ধে হত্যার জন্য আইপিসি 302 ধারা, প্রমাণ লোপাটের জন্য ধারা 201 আর ক্ষতি করার উদ্দেশ্যে কারো বাড়ির ভিতরে জোর করে ঢোকার জন্য 452 ধারা লাগু করা হয়েছে। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো যে এমন প্রাণবন্ত মহিলার জীবনের শেষ এইভাবে হলো। দুঃখ সেই দুই ভাই সত্যেন্দ্র আর প্রকাশ আর তাদের পরিবারের জন্য হয় বইকি, যারা তাদের মায়ের দেখাশোনায় কোনো খামতি রাখত না, সব সম্ভাব্য উপায়ে তার খেয়াল রাখত, আর যাদের এখন তাদের মায়ের শূন্যতা সবসময় কষ্ট দেবে। ইরফান এই মুহূর্তে আইনি হেফাজতে রয়েছে, আর সে পিছনে ফেলে রেখে গেছে তার নিঃসহায় স্ত্রী আর সন্তানকে, যারা আগে থেকেই তার নেশার প্রবণতা আর পরিবারের প্রতি দায়িত্বজ্ঞানহীনতার কারণে অশান্তিতে ছিল। আমি অনুপ সোনি আপাতত আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, আর পর্দা ফাঁস হবে আরো একটা অপরাধের। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।